প্রিয় দর্শক, আজ আমরা এসেছি এমবি আবদুল্লাহ যে অপহরণ হচ্ছিল এবং জলদস্যুদের দ্বারা সোমালিয়া জলদস্যু, সেই জলদস্যুদের হাতে অপহৃত যে ক্যাপ্টেন, যে জাহাজের সেই ক্যাপ্টেনের বাসায় আমরা এসেছি। মিস্টার আব্দুর রশিদ তার বাসায় এসেছে এবং তার বাসায় আমরা যাচ্ছি। আমি বাসায় ঢুকবার আগে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আওয়ার হোম লেখা আছে ফুল অফ লাভ, পূর্ণাঙ্গ ভালোবাসা। ভালোবাসা কার জন্য জানি না, ভাবির জন্য না সন্তানের জন্য না দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা কিন্তু বাসা যেতে পারবো মিস্টার রশিদ? জি। ওয়ালাইকুম আসসালাম মুসা। বাসাতে একটা চমৎকার বাবুকে আমরা দেখতে পাচ্ছি। কি নাম তোমার? মুসা। ওকে, গুড। আমরা যাই ভিতরের দিকে এবং আমরা শুনি যে আসলে এই যে সোমালিয়ার জলদস্যুদের দ্বারা যে আপনাদের জাহাজটি অপহৃত হয়েছিল, সে অপহৃত জাহাজের আসলে কী ঘটেছিল, কী উদ্বিগ্নতা আপনাদের মধ্যে ছিল, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি একটু বসে কথা বলার চেষ্টা করি এবং আমরা এসেই ভাবিকেও পেয়েছি, অ্যানি ভাবি, এবং বেশ মার্জিত স্মার্ট, এবং ভাবিকে পেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা মা এবং একটা বোন যদি চিন্তা করতে হয় সেরকম একজন ভাবি আমরা হয়তো আপনার মাধ্যমে আজকে পরিচিত হয়েছি। ভাবির মধ্যে যথেষ্ট স্মার্টনেস, সৌন্দর্য এবং তার মধ্যে শালীনতাও বোধ আমার কাছে মনে হচ্ছে বেশ অনেকটা রয়েছে। আমরা আসলে মূলত পুরো বিষয়টা নিয়ে একটু জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব যে কি হয়েছিল সেদিন, কিভাবে জলদস্যুরা আপনাদের সেই জাহাজ থেকে আটক করেছিল, কী উদ্বিগ্নতার মধ্যে আপনারা ছিলেন, এবং সেই উদ্বিগ্নতা শুধুমাত্র যে আপনারা যে কয়জন নাবিক বা ক্যাপ্টেন সেটি ছিলেন না, সমগ্র দেশবাসী ছিলেন। আমরা টেলিভিশনে টক শো করেছি, আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা নানা রকমভাবে তারা সরকারকে সহযোগিতা করবার জন্য আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সেখানে সহযোগিতা করা হয়েছে, রাষ্ট্র এগিয়ে এসেছে, জনগণ দুহাত তুলে দোয়া করেছে, এবং একই সাথে এই যে জাহাজের মালিক কর্তৃপক্ষ তারাও কিন্তু দারুণভাবে এই ঘটনার সাথে তারা সহযোগিতা করেছে। তো আমরা যদি প্রথমে একটু জানতে চাই, ভাবির সাথে আমরা আলাপ চালিতে একটু পরেই আসবো, ভাবির কাছ থেকে শুনবো কীভাবে তার উদ্বেগে উৎকণ্ঠায় ছিলেন। যে প্রথম যদি আমরা একটু জানতে চাই যে কি হয়েছিল, কি ঘটেছিল, জলদস্যুরা কিভাবে আপনাদের জাহাজটাকে আটক করে ফেললো, আপনারা তখন কি করছিলেন, সেই কথাগুলো যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে এবং এটিএনকে। আজকে তো কষ্ট করে আমাদের এই যে বন্দিদশার বা যে আমরা যে পরিস্থিতির শিকার, তার থেকে আমরা সুস্থ অক্ষতভাবে সবাই দেশে আসলাম এবং ফ্যামিলির মাঝে ফেরত আসলাম। তার জন্য আপনারা বাসায় এসে এটার একটা রিভিউ নিতে চাচ্ছেন, তার জন্য আমি এটিএনকে এবং এটিএনের যারা আছেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল 12ই মার্চ সকাল 10টার পরেই, 10টা থেকে 10টা 20 এর মাঝেই জিনিসটা হয়েছিল। আমি বরাবরে নর্মাল আমার ডেলি রুটিন মাফিক আমি ব্রেকফাস্ট করে আমার রুমে যাই। রুমে একটা আমার অফিস আছে, অফিস রুম আছে। আমাদের ক্যাপ্টেনের যে রুমটাকে একটা অফিস রুম থাকে, মানে ড্রয়িং রুম, অফিস রুম প্লাস বেডরুম থাকে। তো আমি অফিস রুমে আমাদের কোম্পানির বা চার্টারের যে সমস্ত কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম সেরে আমি উপরে গেলাম। তখন ওখানকার লোকাল টাইম সকাল 9:30। 9:30 ব্রিজে গেলাম। তখন আপনার কোথায়, মানে জাহাজ কোথায় অবস্থান? তখন জাহাজ চলতেছে ওই সোমালিয়ান উপকূলে। সোমালিয়ান কোর্স থেকে প্রায় 550 মাইল, তার চেয়ে বেশি দূরত্বে আমরা আমাদের জাহাজ এগিয়ে যাচ্ছিল। জাহাজ চলমান, জাহাজ আমরা মাপুতু থেকে আমরা কয়লাগুলো লোড করে মোজাম্বিকের একটা পোর্ট আছে মাপুতু, ওখান থেকে 4 মার্চ আমরা যাত্রা শুরু করি। তো 12ই মার্চ আমাদের যে অ্যাক্সিডেন্টটা হলো 12ই মার্চ। তো 12ই মার্চ সকালবেলায় 9:30 আমি যখন ব্রিজে গেলাম, ব্রিজ মানে ককপিট বলে আর কি, আপনাদের যদি আমি সহজ করেই বলি আর কি, যারা নর্মালি যারা পাবলিক আছে তারা জানে ককপিট। ককপিট মানে বিমান যেখান থেকে চালানো হয়, তা আমাদেরটা বলে ব্রিজ। তো আমি ব্রিজে যাইয়া আমার যে চেয়ারটা আছে, আমাদের একটা ক্যাপ্টেনের একটা বা পাইলটের একটা চেয়ার থাকে, তো আমি ওই চেয়ারে বসলাম। আমার কর্তব্যরত যে থার্ড অফিসার ছিল, নেভিগেটিং অফিসার, তাকে বললাম, থার্ড মেট সব কিছু ঠিকঠাক আছে, কোনো ডাকাত চোর বা জলদস্যু বা এই টাইপের, ওকে আমি যে কিডিং করলাম একটা, যে চোরাইদের বোর্ড নাই তো। কেন হলো আপনার মধ্যে? মানে আমরা যে সোমালিয়ান কোস্ট দিয়ে যাচ্ছি, এটা আগে থেকে হ্যাঁ সোমালিয়ান কোস্ট, হ্যাঁ এই জায়গাটা সোমালিয়ান কোস্ট দিয়ে যাচ্ছি, সন্দেহভাজন একটা জায়গা, সন্দেহভাজন একটা জায়গা। সুতরাং সোমালিয়ান কোস্ট দিয়ে গেলে সবাই তো একটু পাইরেট হিসাবে, স্পেশালি সোমালিয়ান কোস্টে।
তো আমি ওকে বললাম যে কোনো চোট টোট আছে নাকি পাইরেট বোট, বা বললো না স্যার বোট নাই, একটা ফিশিং বোট বড় একটা ফিশিং বোট আছে আমাদের হাতের ডানে। তা হাতের ডান মানে স্টারবোর্ড সাইড বলে, হ্যাঁ স্টারবোর্ড হচ্ছে জাহাজের ডানকে বলে স্টারবোর্ড, আর পোর্ট সাইড বলে বামকে। তো আমি বললাম কি করে দেখো, সেই রেডারে দেখে বললো স্যার এটা ক্রসিং, আমাদের ডান থেকে বামে হেড ক্রস করবে। তো অ্যাকর্ডিং টু আমাদের যে মানে রুলস অফ দ্য রোডস আছে মানে ROR বলে, তো আমি ওকে বললাম ঠিক আছে যেহেতু সেই ডানে আছে বামে যেতে যাচ্ছে ক্রসিংয়ে আছে, তুমি একটা কাজ করো ডানে ঘুরে এদো, ওকে বামে নিয়ে আসো। সেটা কতটুকু ফিশিং বোট ছিল, মানে অনেক বড় নাকি না? অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অ্যারাউন্ড লেস দেন 50 মিটার্স লম্বা হবে, 50 মিটার অথবা লেস দেন 50 মিটার, তো প্লাস মাইনাস। হ্যাঁ ওটা তো আর যায় না, বাট ইট শুড বি লেস দেন 50 মিটার। বড় বোট ছিল, নর্মাল বোট, ডিঙ্গি মানে বিরাট নৌকা ফিশিং, এবং উডেন ছিল। ওকে আমরা বামে নিয়ে আসলাম, প্রায় 2.25 ডিগ্রি বামে নিয়ে আসলাম। হ্যাঁ আমাদের বাসায় 2 পয়েন্ট বলে, 2 পয়েন্ট পোর্ট সাইডে নিয়ে আসলাম। আপনারই তাকে সাইড দিয়ে দিলেন? হ্যাঁ ওরা সাইড দিয়ে, এটা অ্যাকর্ডিং টু আমাদের রুলস রেগুলেশন বলে যে আপনার যদি ডান পাশ থেকে ক্রসিং থাকে আপনি ওকে আপনার জাহাজকে ডানে সরা দিবেন, ওকে বামে নিয়ে আসবেন যেহেতু ও ক্রস করবে। এটা তো অ্যাকর্ডিং টু রুলস আই ওয়াজ গিভ ওয়ে ভেসেল অ্যান্ড দ্যাট ভেসেল ওয়াজ স্ট্যান্ড অন ভেসেল, মানে সে কোনো অ্যাকশন নেবে না, আমি নিব আর কি। বামে নিয়ে এসে কিছুক্ষণ পরেই থার্ড অফিসার বললো, মাইনগুলো দেখলো, আর ডিস্টেন্সগুলো আমার মনে নেই কতটুকু ডিস্টেন্সে ওরে ঘুরাইলাম বা কতটুকু ডিস্টেন্সে তারা বোটটা নামে আসলো ক্লোজেই। তখন আমরা নর্মালি ফিশিং বোট হিসেবে আমি ঘুরাই আমরা চলতেছি। হ্যাঁ ব্রিজে তখন আপনার ইয়ে ছিল, হুইলম্যান বলে যে হুইল ধরে, হুইলম্যান এবং এক্সট্রা লুকআউটম্যান থাকে, ওরা সবাই ছিল। একটু পরে থার্ড অফিসার আমাকে বললো স্যার দ্রুত একটা স্পিড বোট আসতেছে হোয়াইট কালার। হ্যাঁ ওখানে ঘুরেছে, তো আমরা যে সাইড থেকে ঘুরানো দেখছি ওই সাইড না, তার ওই পাশ দিয়ে তারা বোটটা নামাইছে, সম্ভবত বোটটা কভার করা ছিল, ওদিক থেকে বোটটা নামাই আসলো আমাদের সাইড থেকে না, আমরা যে পাশ থেকে দেখতেছি তার মানে তার বাম পাশ না, তার ডান পাশ থেকে নামাইছে। আমার যখন ওর বামে নিয়ে আসছে ওর ডান পাশ থেকে নামাইয়া প্রচণ্ড এই স্পিডটা যদি ধরি আমাদের যদি বেরো আমাদের লেস দেন 11 নট ছিল। 11 নট মানে আপনার বাংলায় বললে এটা আরও বেশি, আমাদের যেটা মাইল বলি মাইলটা আরও বেশি, নটটা হচ্ছে আপনার কম। তো আমাদের তো জাহাজ ছিল লেস দেন 11 নট ওই সময়। ও দ্রুত স্পিডে আসতেছে, এই দেখে আমরা তো সন্দেহ হয়ে গেল এটা পাইরেটস হবে যেহেতু স্পিড বোট আসতেছে। হ্যাঁ প্রথম দেখলাম বড়, তারপর দেখছি স্পিড বোট, সাথে আমি জেনারেল এবং হুইসেল যেটা আমাদের যে হর্ন দিতে হয়, হর্ন বাজানো হচ্ছে। আর যে জেনারেলটা মানে আপনার সবাইকে অ্যালার্ট করার জন্য, জেনারেলের পাশাপাশি আমি মাস্টার ভার্বেলি পাবলিক অ্যাড্রেস দিয়ে আমি বলে দিলাম যে আমরা সাসপেক্ট করতেছি আমাদের অ্যাটাক হচ্ছে, পাইরেসি অ্যাটাক হচ্ছে, সবাই ব্রিজে চলে আসো, ওটা মুখে বলা হয়েছে ব্রিজে চলে আসতে ওই সময়। এবং যারা বাইরে ছিল ক্রুরা যারা কাজকর্মে ছিল তাদেরকে বলছে তাড়াতাড়ি ভিতরে চলে আসো এবং লক করে দাও, সব লক করে দিই। একটা ডোর ছিল আমাদের, সবসময় আমরা একটা ডোর দিয়ে আমরা ইউজ করতাম শীতে, যে এই সমস্ত পাইরেসি সিঙ্গেল ডোর এন্ট্রি ছিল আমাদের, বাইরে গেলে ওরা ডোরটা বন্ধ করে চলে আসে, সবাই ব্রিজে চলে আসে। এর ভিতরে আমরা যখন ওই কোস্ট স্টেশন প্লাস আশেপাশে নেভি তাদের কল করা হচ্ছে, আমার চিফ অফিসার কল করতেছে, থার্ড অফিসার কল করতেছে, সেকেন্ড অফিসার কল করতেছে, যারা অফিসার আমাদের সাথে ছিল উপরে তারা কল দিচ্ছে, সবাই কারো রেসপন্স পাচ্ছি না। ইভেন কি স্যাটেলাইট টেলিফোনে আমরা ইউকেএমটির একটা অফিস ছিল এই আপনার ইউএতে, হ্যাঁ ওই টেলিফোনে বারবার রিং যাচ্ছে, কেউ ধরে না। এর ভিতরে আমি যতটুকু আমাদের স্যাটেলাইটে মেসেজ দিয়ে দিচ্ছি, ডিস্ট্রেস প্রেস করা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি জানি তখন আপনি কনফার্ম হয়ে গেছেন যে কনফার্ম হয়ে যাচ্ছে, যেহেতু বোর্ড দেখছি এবং ওরা দেখছে যে কালো লোক এবং অস্ত্র দেখা গেছে, অস্ত্র দেখতেছে, গান দেখা যাচ্ছে, হ্যাঁ সব পরে জানি এগুলো সব AK-47, সবার কাছে অস্ত্র যখন দেখছি সাথে আমরা ডিস্ট্রেস মেসেজ দেওয়ার, ব্রিজ থেকে যা করণীয় উইদিন শর্ট টাইম সব মানে আপনার সব অথরিটিকে জানানো হয়েছে। বাট BHF-এর মাধ্যমে যেটা ওটা হয় না। আমার কোম্পানিকে আমার যে কোম্পানির CEO সাহেব ওনাকে ডাইরেক্ট স্যাটেলাইট ফোন আমি ওয়ান টাইমে সাথে ধরছে, তো উনি বললো যে ঠিক আছে তোমরা নেভিকে চেষ্টা করো, নেভিকে আমরা আমাদের তরফ থেকে দেখতেছি, তোমরা ওখান থেকে যতটুকু পারো যতটুকু সম্ভব, হ্যাঁ সেফ জায়গায় যাওয়ার আগ পর্যন্ত তোমরা ইনফরমেশন
ট্রান্সমিট করতে থাকো। এক্স্যাক্টলি আমরা ওটাই করেছিলাম। আর যখন একজন উঠে গেছে আপনি দেখবেন, যখন আমি দেখতেছি এদিক দিয়ে আসতেছে, আমি ডানে দিচ্ছি তো আবার ডানে বাইরে এভাবে জিগজ্যাগ করছিলাম, যেহেতু একটা ওয়েভ ক্রিয়েট হয় যাতে ওদের উঠতে বা অসুবিধা হয় ম্যানুভারিং করতে, হ্যাঁ বোর্ডটা। তো ওটা অবশ্য অনেকটা আপনারা দেখছেন ফাইনালি একটা, ওটা দেখছেন ওটা লাস্টে আমরা ডানে বাইরে হার্ড স্টারবোর্ড দিয়ে এগুলো করা হয়েছে। লাস্টে তারা করছে কি হেড ক্রস না করে ওখান থেকে ডাইরেক্ট পিছন দিয়ে, আমার স্টান বলে, পিছন দিয়ে আসা জাহাজের মাঝখানে চলে আসছে। জাহাজের মাঝখানে ওরা 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 এক্সপিরিয়েন্স, দে নোস এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তারা জানে যে মাঝখানে আমার তো ফুল লোডেড, আমি যদি আপনার ডানে বাইয়ে দিই এই যে মুভমেন্টটা অনেক সময় লাগবে, কেন প্রচুর ডিসপ্লেসমেন্ট, প্রচুর মোমেন্টাম লাগে একটা জাহাজ সরতে, যেহেতু লোডেড শিপ। খালি হলে আপনার তাড়াতাড়ি যাবে। আর দিস ইজ নট এ কার যে আপনি গাড়ির মতন জিগজাগ করবেন, গাড়ি যেভাবে চোর আর পুলিশ করে, নট লাইক দ্যাট। জাহাজের একটা ব্যাপার আছে, জাহাজ আপনি যদি একটু দেন অনেকক্ষণ পরে এটা মুভ করে। আর সেন্টার পয়েন্ট, মিডল পয়েন্টটা এত সহজে মুভ করে না, আপনার পিছনে সামনে আগে করবে। দ্যাটস ওয়াই দেয়ার টার্গেট অন মিডশিপ। মিডল পয়েন্টে দেখবেন ওরা উঠছে মিডল পয়েন্ট দিয়ে, মিডল পয়েন্ট উঠে গেল তখন। হ্যাঁ, মিডল পয়েন্ট দিয়ে একটা হুক মারছে নটেড রোপ দিয়ে। নটেড রোপের মাথায় একটা হুক ছিল। তারা প্রচণ্ড ট্রেন্ড। ইয়েস, ট্রেন, এবং তাদের কাছে যে ওয়্যার কাটার ওগুলো ছিল, ক্রোবার ছিল, তাদের সমস্ত ইকুইপমেন্ট থাকে যে আপনি ওয়্যার লাগেন, রেজর কেটে ফেলে ওরা উঠে রেজর কেটে দেয়। তারপরে একজন উঠে গেল অস্ত্রশো প্রথম, হ্যাঁ উঠছে কিন্তু ল্যাডার দিয়ে না, প্রথম উঠছে নটেড রোপ দিয়ে। তারপর ওরা ল্যাডার লাগাইছে, ল্যাডারও ছিল, নটেড রোপ, ওদের সব ব্যবস্থা। তারপরে সিঁড়ি লাগাই অন্যগুলো উঠছে, 3 জন, মোট 4 জন প্রথম উঠে গেল। ওখানে উঠে ফায়ার করতেছে, আমাদেরকে বলতেছে, ওখান থেকে ইশারা দিচ্ছিল স্টপ করতে, যাস নাহলে গুলি করবে। তো উপরে মারতেছে, আমাদেরকে মারে নাই, ব্রিজে মারে নাই, উপরে ফায়ার করতেছিল। মোট টোটাল 4 জন উঠে গেছে। একজন ছিল বোটম্যান যে চালায়, সে করছে কি আবার ফিশিং বোটে গেছে, ওটা ছিল ইরানিয়ান ফিশিং বোট, ওখানে গেছে আরও 4 জনকে নিয়ে আসছে। আচ্ছা, এই 4 জন উঠে গেছে। একজন উঠছে, যখন উঠে গেছে তখন আমি তো লোকজন পাঠাই দিয়েছি, 20 জনকে পাঠাই দিয়েছি। আমার সাথে সেকেন্ড অফিসারকে ব্রিজে রাখছি, যেহেতু সেকেন্ড অফিসার কমিউনিকেটিং অফিসার, সে কমিউনিকেটিং অফিসার আমার সাথে রাখছি। আর বাকি সব পাঠিয়ে দিচ্ছি ওই যে আমাদের সিটাডেল বলে একটা গোপন কক্ষ, যেটাতে আপনার লোহার ডোর আছে, যেটা দিয়ে আপনি ব্যালিস্টিক AK-47 M16 গুলি ঢুকবে না, এক্সট্রা ফায়ার ডোর থাকে, তার সাথে এটা আরেকটা এক্সট্রা ডোর। ঢুকে যাওয়ার পর তারপর কী হলো? ওরা ওখানে ঢুকে গেছে। একজন ইঞ্জিনিয়ার নিচে ছিল, একজন ইঞ্জিনিয়ার আপনার কন্ট্রোল রুমে ছিল ইঞ্জিনের জন্য, আমি সেকেন্ড মেট আর 4th ইঞ্জিনিয়ার, আমরা 3 জন যাবো পরে। এরা সব ঢুকে গেছে, আমাদের সংকেত থাকে, আমরা সংকেত দিব, তাহলে ওরা খুলে দিবে, আমাদের নকিং সংকেত আছে। আচ্ছা, মানে আপনাদের সংকেত ওরা বুঝবে। জি, ওরা আমাদের গোপন সংকেত, তাহলে ওরা আমাদের খুলে দিবে, আমরা ঢুকে যাবো, পরে আমরা সব লক করে ওখানে থাকবো। ওখানে আমাদের স্যাটেলাইট ফোন আছে, ওখানে আমাদের BHF আছে, ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে সব আপনার কমিউনিকেশন, এই যে নাম্বার, টেলিফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। এবং আমাদের ল্যাট্রিনের ব্যবস্থা আছে ওখানে, ওখানে পোর্টেবল আমরা ল্যাট্রিন ব্যবস্থা করা আছে, এবং পানি, খাওয়ার পানি প্লাস সি ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার, 2টা লাইনে ছিল। মানে ওইটা একটা সুরক্ষিত কক্ষ, যে কক্ষের মধ্যে। জি জি জি, ওখানে যে আমাদের ঢুকতে পারে, আমরা অ্যাটলিস্ট ধরেন 72 আওয়ার্স সার্ভাইভ করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঢুকে যেতে পারতাম। এখন আমি আর সেকেন্ড অফিসে ব্রিজে ছিল, আমি কি করছি, ফাইনালি যখন এরা উঠতেছে, 4 জন উঠেই গেছিলো, ওই সময় আমি নিচে গেছি। ব্রিজের নিচে আরেকটা আছে, শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম আছে, ওটা প্রেস করলে আমাদের কোম্পানি জানবে, আমাদের ফ্ল্যাগ জানবে, বাংলাদেশ ফ্ল্যাগের যারা চিপ আছে ওদের কাছে মেসেজ যাবে এই জাহাজটা আক্রান্ত, এবং আমাদের যে মালিক পক্ষের সব ডিপার্টমেন্টে যাবে এই মেসেজটা, বুঝছেন। তো এখন আমি ওটা প্রেস করা সম্পূর্ণ হয়েছে, শুধু ব্রিজে ছিল সে লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করতেছে নেভিকে পাওয়া যায় কিনা। লোকাল নেভি না বাংলাদেশের নেভি? না না, লোকাল নেভি, বাংলাদেশ নেভি না, লোকাল নেভি, যারা পেট্রোল দিচ্ছে, যারা এই যে UNF4 বা আটলান্টা যারা আছে, ইন্ডিয়ান নেভি, যারা আপনার ভিসিনিটিতে থাকে আর কি, যারা ছিল, ওরা দূরে ছিল, যার ফলে ওরা BHF-এর আউট অফ BHF রেঞ্জ, দ্যাটস ওয়াই তারা শুনে নাই, আমাদেরকে রিপ্লাই দেয়নি। আমরা অনেক চেষ্টা করেছি, তাদেরকে কোস্ট স্টেশন সবাইকে ডাকতেছি, আশেপাশের জাহাজকে, কেউ আমাদেরকে রিপ্লাই দেয়নি। কেননা আমি যাবো তো, লাস্ট ফাইনাল জানাইয়ে যেতে হবে। একটা তো আমাদের অফিসে জানে, প্লাস ডিস্টেন্স মেসেজ গেছে কিনা আমি আই ডোন্ট নো,
কিন্তু আমি জানি অফিসে পরবর্তী জানি নেভিরা বলছে সব তারা পাইছে, টাইমলি পাইছে। ডিস্ট্রেস মেসেজ, যত অ্যালার্ট সিস্টেম ছিল, যত মেসেজ দিছি স্যাটেলাইটের মাধ্যমে সব ওরা পেয়েছে, একটা মিস হয়নি। তার মানে একটা বড় সৌভাগ্য ছিল যে মানে ঢাকার অফিস জেনে ফেলেছে, ঢাকা চট্টগ্রাম অফিস, পাশাপাশি আমাদের ফ্ল্যাগ জানছে, বাংলাদেশ ফ্ল্যাগ মানে ডিপার্টমেন্ট অফ শিপিং এবং আমাদের পিইউএমডি। সেই কারণের জন্য মানে একটা অ্যাওয়ারনেস যেটা তৈরি করা তারা জানে। তো ওঠার পরে আমাদের সরকার জানে, আমার কোম্পানি জানে, প্লাস পাশাপাশি বাইরের সমস্ত নেভিরা জানে, এবং যতগুলা ছিল ইকোএমটি প্লাস এমআরসিসি সবাই জানে, এভরিবডি নোস। যখন তারা ফায়ার করা শুরু করলো তখন আপনি তো হচ্ছে কি ককপিটে তখনও? আমরা ককপিটে ছিলাম, আমি সেকেন্ড মেট ছিলাম ককপিটে। তো ফায়ার করার পর নেক্সট স্টেপ তারা কি করলো? তারা নেক্সট না, ওরা তো দ্রুত যখন উঠছে সবাই দ্রুত চলে আসছে। আমি তখন ওই যে নিচে, ওই যে লাস্ট শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম প্রেস করতেছি, জাস্ট ব্রিজের নিচে। আচ্ছা, কখন আপনারা মনে করলেন যে আপনারা একেবারে বন্দী হয়ে গেলেন? হ্যাঁ, বন্দি যখন সেকেন্ড অফিসারকে ওরা, সেকেন্ড অফিসার ওই যে বিএচএফ কল দিচ্ছে, তো ও আর বুঝতে পারে এত তাড়াতাড়ি ব্রিজে চলে। ওরে ব্রিজে আইসা ওই যে ব্রিজের গ্লাস আছে ওটা কিন্তু আবার ইয়ে না, ব্লুড প্রুফ না, ওখান দিয়ে ওরা দুই দিক থেকে মানে ডান পাশ বাম পাশ দুই দিক থেকে ওরা গ্লাস দেয়। আপনি যে রুমের ভিতরে সেকেন্ড অফিসার ছিলেন, দুপাশ থেকে তারা AK-47 দরজা বন্ধ ছিল, দরজা খুলতেছে নাহলে গুলি করবে। আচ্ছা, ও দরজা খুলে দিচ্ছিল, AK-47 তাক করে ধরে AK-47 তাক করেছে, চারজনে চারটা AK-47। ও কিন্তু দরজা খুলে দিচ্ছে কেন? ও ভয়ে, ও তো ভিতর সন্ত্রস্ত না খুললে তো ওরে। আর ওই গ্লাসটা ছিল নর্মাল গ্লাস, যে স্লাইডিং ডোরের গ্লাসটা ছিল বুলেট প্রুফ না। এখন তারা ধৈর্য অ্যানাউন্স করতে বলছে, ক্যাপ্টেন কল, ক্যাপ্টেন। দেন ও আমাকে কল দিল, ক্যাপ্টেন স্যার আপনি তাড়াতাড়ি ব্রিজে আসুন, ডাকাতরা আমরা ধরে ফেলছে, আমাকে মেরে ফেলবে আপনি না আসলে। তখন আমি আমার এটা শেষ, তখন প্রেস করা শেষ, আমি দ্রুত দৌড়াইয়া এক সিঁড়ি তো উপরে গেলাম। আপনি তখন চিন্তা করেন নাই যে ঠিক আছে যে তাকে ধরে ফেলছে, কিন্তু আপনি গেলে তো আপনাকেও ধরে ফেলবে, আপনাকেও তো মেরে ফেলার একটা শঙ্কা আছে, সেই চিন্তাটা কি আপনার মধ্যে কাজ করে না? না, আমার কাছেও চিন্তা কাজ করে না। যেমন আমি দ্য মাস্টার, আমি দ্য ক্যাপ্টেন, আমার অলওয়েজ চিন্তা হচ্ছে আমার জান যাবে বাট আমার একটা ক্রু যেন মারা না যায়। তো অ্যাজ এ মাস্টার, একটা ক্যাপ্টেন হিসেবে আমার ওই সেন্স ছিল। নাহলে আমি যদি আমার জানের চিন্তা করতাম তাহলে সেকেন্ড অফিসারকে রেখে ফোর্থ ইঞ্জিনে কিনে আমি ঢুকে যেতাম, যদি আমার লাইফে চিন্তা করতাম। বাট না, অ্যাজ এ মাস্টার আই ডিড মাই জব, আমার রেসপন্সিবিলিটি, আমার যাওয়া উচিত, আমার সেকেন্ড মেটকে রক্ষা করতে হবে, ওর লাইফটা সেভ করাই আমার জন্য, এটাই আমার প্রাইম ডিউটি। সো অলওয়েজ আমি সবসময় যতদিন ক্যাপটিভিটিতে ছিলাম আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল সেফটি অফ লাইফ। আমার ক্রু, আমি এমনও বলেছি, আমার ক্রু অনেকে সাক্ষী, আমাকে তোমরা মেরে ফেলো, 22 জনকে ছেড়ে দাও, অথবা আমাকে হোস্টেস করো, এদেরকে ইয়েতে দিয়ে দাও, নেভি শিপে দিয়ে দাও, ট্রান্সফার করো, আমি তোমাদের সাথে হোস্টেসে থাকবো, তোমাদের যা মানে মুক্তিপণ যেটা হোয়াট এভার ইট ইজ, সমঝোতা যেটাই বল, আমি তোমাদের সাথে আছি, জাহাজ নিয়ে কার্গো নিয়ে আমাকে তোমরা রাখো একজনকে, ওদেরকে যেতে দাও। তো আপনি যখন আপনার সেকেন্ড ক্যাপ্টেন আপনাকে বললো যে সেকেন্ড অফিসার বললো যে স্যার আমি তো বিপদে পড়ে গেলাম, আপনি না আসলে আমাকে মেরে ফেলবে, তখন আপনি দ্রুত তার কাছে চলে গেলেন। যাওয়ার পর কি আচরণ? যাওয়ার পরে দেখলাম 2 জন ওদিকে তাক, আর 2 জন আমার দিকে সাথে সাথে। আমি যখন ডোর ওপেন করলাম আমার দিকে 2 জন সাথে সাথে আমাকে 2 জন ধরবে। আমি তাড়াতাড়ি হাত তুলে বললাম আই এম বাংলাদেশি, উই আর অল মুসলিম, ওদের বললেন সিয়াম বললে ওরা আরবি বুঝতে, রোজা, রামাদান রোজা সিয়াম, এটা বলছি। আমরা তো ভালো করে আরবি পারি না, তো আমি বলছি রোজা সিয়াম, উই আর বাংলাদেশি, উই আর অল মুসলিম। ওকে ওই তারপরে ওকে বলে কল অল ক্রু। আমাকে প্রথম জিজ্ঞেস করছে হাউ মেনি, তো আমার তো মিথ্যা বলা যাবে না, যেহেতু ওরা ওই যে ক্রুইজ আছে সব কিছু আছে, তো 23। ওকে, সবাইকে ডাকো। তখন ডিউটি ইঞ্জিনিয়ার বাদ দিয়া ওই সব, আমি যখন পাবলিক অ্যাড্রেস আবার কল দিলাম, তো পাবলিক অ্যাড্রেস কল দিলে আপনার সব জায়গায় যায়, প্রত্যেকটা কেবিনে, ওই এলিওয়েতে, প্লাস যেখানে তারা লুকাইতে ছিল ওখানে স্পিকার। জি, তো ওরা শুনে আবার সবাই চলে আসছে, 20 জন চলে আসলে, আমরা 2 জন ছিলাম, তাহলে 22 জন। একজন ছিল কন্ট্রোল রুমে, ফোর্থ ইঞ্জিনিয়ার, হি ওয়াজ দ্য ডিউটি ইঞ্জিনিয়ার, ও ওখানে রয়ে গেছে। ওরা এখন হ্যাড কাউন্ট করে, দেখে 22, ক্যাপ্টেন 1 ম্যান মিসিং। আমি বললাম ও ডিউটি করতে বলছে না কল। তখন অটোমেটিক দিয়ে অটো যা চলতেছে ওই যে ফোর্থ ইঞ্জিনে চলে আসছে। তখন 23 পাওয়ার পরে ওরা শান্ত, তারপরে বলল স্টপ ইঞ্জিন, শিপে স্টপ ইঞ্জিন বললাম, শিপে স্টপ। তারপরে আমি বললাম আমি স্টপ তো করতে পারবো না, আমার চিফ ইঞ্জিনিয়ার যাবে, ডিউটি ইঞ্জিনিয়ার যাবে, প্লাস একজন ক্রু যেতে হবে, ওই নিড 3 men। ওকে,
তিনজনকে কে কে যাবে সেগ্রিগেট করলো, ওরা গেল, ওদের সাথে অস্ত্রধারী দুজনকে পাঠিয়ে দিল, ডাকাত গেল, যাইয়া এখন শিপ বন্ধ করলো। বন্ধ করার পরে বললো যে এর ভিতরে কিন্তু এরা 4 জন আসলো, তো আবার ওই বোট যাই, একটা বোট ছিল, আবার 4 জন নিয়ে আসছে ওই ইরানিয়ান ফিশিং বোট থেকে, আরও 4 জন এলো, মোট 8 জন অন বোর্ড এসে। পরে পরে স্টপ করার পরে ফিশিং বোটকে অ্যালং সেট করলো, মানে আমাদের সাথে লাগালো, ওই যে ইরানিয়ান ফিশিং বোট, ওটা অনেক বড়। ওখান থেকে আরও 3 জন উঠলো, তো 8 3 11 জন। পরে বোটটা তুললো, বোটে ছিল 1 জন, টোটাল 12 জন। আর ওখান থেকে কিছু লোক আসলো ওই তেল নেওয়ার জন্য। তো ওরা বললো তোমাদেরকে ক্যাপচার করছে এবং তোমাদের থেকে তেল যদি আমাদেরকে দাও তাহলে আমাদেরকে মুক্ত করবে। ডাকাতরা ওরকম বলছে আমাদেরকে ওরা একটা জাহাজ যদি ধরতে পারে ওদের থেকে তোমাদেরকে তেল দিব, তাহলে তোমরা মুক্ত। ওদের সাথে সমঝোতা ছিল এটাই, মানে ওই ইরানি জাহাজের সাথে তাদের 1 মাসের বেশি। আচ্ছা, ওটা নিয়ে তারা ঘুরছে, হ্যাঁ ঘুরতেছে। ওই পাইরেসি হয়েছে, হ্যাঁ ওটা পাইরেট, ওটা অ্যাটাক করছে, ওরা অ্যাটাক করছে, ওটা মুক্তিপণ না। ওদের মুক্তিপণ হচ্ছে একটা বড় শিপ ধরবে, তোমারটা দিয়ে ধরবো, হ্যাঁ তোমারটা দিয়ে ধরবো, তোমাকে ওদের থেকে তেল দিয়ে দেবো তুমি ইরান যাওয়ার জন্য। তাই এক্স্যাক্টলি তাই করেছে ওরা। ওটা করার পরে ওদের ছেড়ে দিল। ওখানে কিন্তু একজন আপনাদের কাছে তেল নিয়ে নিল সেই ইরানি ফিশিং বোটের জন্য। হ্যাঁ ওদেরকে প্রচুর তেল দিয়েছে, ওদের পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছে, যা দিতে বলছে। ইরানি আমরা তো মাপি নেই, সব ডিজেল ওখানে দিয়েছে। তাহলে ইরানি ফিশিং বোট চলে গেল। হ্যাঁ ওই তেল নেওয়ার পরে ইরানি ফিশিং বোট চলে গেল। ওরা আমাদেরকে টাটা দিল, বাই বাই দিল। ওখান থেকে একজন ছিল করাচির, আর সব ইরানিয়ান। একজন ছিল উর্দু পারে। ও আমাদের বলল যে কাপ্তান आप लोग फंस गया, ये लोग बदमाश है, ये लोग बदमाश है, ये लोग मुस्लिम नहीं, ये लोग बदमाश है, ये लोग आप लोग गया दुआ करो, आप लोग गया। ওই পাকিস্তানি যে করাচির, ও করাচি। আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার বাড়ি কই, বলে করাচি। ইরানি ফিশিং বোট থেকে। জি, একজনই শুধু করাচির। তারপরে করলো কি কমান্ডেন্ট যে, সে বলল স্যাটেলাইট। আমি কি হোয়াট স্যাটেলাইট? ফোন। তারপর আমি দেখি ওরা জানে স্যাটেলাইট ফোন আছে। তারপরে স্যাটেলাইট ফোনে কল দিল, একটা নাম্বার দিল, এই নাম্বারে কল দিলাম। বাট সে ইংলিশ পারে শুনবে। পরে জানি যে সেই ট্রান্সলেটর, তার নাম হচ্ছে আহমেদ। আমাকে বলছে, আই মিস্টার আহমেদ, ক্যাপ্টেন, হাউ আর ইউ, এভরিথিং ওকে? আমি মনে মনে বলছি কিশোর ওকে, আমার বলে এভরিথিং ওকে। হ্যাঁ মানে ওই ভদ্রলোক এদেরই লোক ছিল। হ্যাঁ এদেরই লোক, ট্রান্সলেটর এদেরই লোক। আমি যখন কল দিলাম, সে বলল ওকে ক্যাপ্টেন, তুমি কলম কাগজ নাও, একটা পজিশন লেখো। এত অ্যাকুরেট পজিশন দিল, লেট লং। আমরা আশ্চর্য, সুন্দর করে লেট লং দিল। ওটা তুমি প্রসিড টু দিস পজিশন, এই জায়গায় আসো। প্রায় আপনার 550 মাইল দূরে। 2 দিন লাগলো আসতে সেখানে। 2 দিন 4 ঘন্টা কি 5 ঘন্টা, 2 days সাম প্লাস। আচ্ছা, হ্যাঁ প্লাস। তারপরে আমরা ওদিকে প্রসিড হচ্ছে। তারপরে ওখানে আরেক কাহিনি, যখন যাচ্ছি তখন আবার ওরা স্থান পরিবর্তন করে, আবার আরও 2টা পজিশন দিছিল। পরে ফাইনালি আমরা ফার্স্ট অ্যাঙ্কর পজিশনে যাই। এখানে যাও, ওখানে যাও, হ্যাঁ ঘুরে সেখান থেকেই সব সেটেল করা স্টার্ট হলো আর কি। হ্যাঁ ওখান থেকে না, থার্ড পজিশনে। আমি বলতেছি প্রথম একটা অ্যাঙ্করে ছিলাম, আর এখানে 2 দিন গেল। এই 2 দিন, প্রথম দিন আমাদের খুব কষ্ট হয়েছিল ওই ইফতারি করতে, যেহেতু আপনার সকালবেলায় আমাদেরকে ক্যাপচার করলো, সবাই ব্রিজে, সবাই একটা বাথরুমে, সবাই রোজা, আর এই রান্নাবান্না কিচ্ছু হয়নি। কেন ইফতারের যে আয়োজন, টানা এগুলো বিছাইতে দিছিল রাত্রে, চিপকুক, কোনো আয়োজন হয়নি। কিন্তু প্রত্যেক দিন আমরা ইফতারি যে চানা থাকে, পেঁয়াজও থাকে, বেগুনি থাকে, আপনারা যেভাবে ইফতার করছেন আল্লাহর রহমতে ঠিক ওইভাবে সব বাংলাদেশ। তারপরে একজনকে রিকোয়েস্ট করলাম, আমরা তো রোজা, ইফতারিতে কিচ্ছু হয়নি। তখন 2 জনকে অ্যালাউ করছে, চিপকুক আর হচ্ছে স্টুয়ার্ট। 2 জন যাইয়া ইফতারি রেডি করলো, এই যা পারে আর কি, ওই ফ্রুটস, ট্যাং শরবত, রুয়াবজার শরবত, প্লাস কিছু ফ্রুটস কাটলো। এগুলো দিয়ে আমরা প্রথম দিন ইফতারিটা আমাদের একটু কষ্ট হয়েছে। তারপর থেকে রেগুলার ইফতারি, সেহরি, সুন্দর আমরা ইফতারি সেহরি বানি। দেয়ার ইজ নো ইস্যু অ্যাট অল ফর ইফতারি সেহরি। নামাজ কোথাও কোনো কিছু, নামাজের পারমিশন আমি নিয়ে নিলাম নামাজে পড়ার জন্য। ইফতারির পরে নামাজ পড়লাম আমরা আমাদের মসজিদ বানাবো। আমাদের কোম্পানি প্রত্যেকটা জাহাজে একটা মসজিদ বানাইতে হয় আমাদের মালিক পক্ষের, এটা আমার মালিকের নির্দেশ। একটা মসজিদ, এই গুণাগুণটা যে কেএসআরএম গ্রুপের এই একটা মালিক আমাদের সাধারণ সাহেব, উনি খুবই ধার্মিক এবং খুবই দানবীর এবং দানশীল, এবং উনি খুব মানবিক।
যার ফলে আজকে আপনাদেরকে এখানে অ্যালাইভ দেখতেছেন। জি, তো ওই যে আপনারা ইফতার করছেন, নামাজ পড়ছেন, সবই করছেন, তো প্রতিনিয়ত ওরা আপনাদের সাথে কি আচরণ করতো? না, ওরা আমাদেরকে চেক দিত। আমরা ইফতার করতে যাচ্ছি, হ্যাঁ, 2 জন পাঠিয়ে দিচ্ছে অস্ত্রসহ, আমরা ইফতার করতেছি কিনা, ঠিক জায়গা মতো আছে কিনা। ওরা শুধু চেকিং আছে। আমরা ইফতারে গেলে, সেহরিতে গেলে, আমরা যদি নামাজ পড়তে যাই, এবং তারাই পড়ছে, যারা তারাই পড়তো, আমাদের সবাই পড়তো না, যারা পড়তো তারাই পড়তেছে, বাট দে আর ওয়াচিং। ওরা পেট্রোলিং আছে, যে নামাজের ওখানে কিনা কয়জন আছে, ব্রিজে কয়জন, ইঞ্জিন রুমে কয়জন। তাহলে ফাইনালি যে ডেস্টিনেশন আপনার থাকলেন, যেখান থেকে নেগোশিয়েট করাটা স্টার্ট হলো, আমরা প্রথম অ্যাঙ্করেজ ছিলাম, ঠিক আছে, 14 তারিখ। 15 তারিখ আবার আমাদের সকালবেলায় নামাজের পরে আরেকটা অ্যাঙ্করেজে গেলাম, সেকেন্ড অ্যাঙ্করেজ, প্রায় 45 নটিক্যাল মাইল আপনার নর্থে। এখানে সাউথে ছিলাম, তো তার থেকে একটু উপর করে আবার অ্যাঙ্কর করলাম। ওখান থেকে যখন ডিস্টার্ব করতেছে নেভি আসা, তখন ওদের হাই কমান্ডের নির্দেশে আবার 1.5 মাইল দূরে থার্ড অ্যাঙ্কর করলাম, 1.5 মাইল। প্রথম অ্যাঙ্করে কিন্তু 10 জন আসলো, ট্রান্সলেটার আসলো। প্রথম 12 জন ছিলাম, এখানে 10 জন, 22 জন নিয়ে আবার সেকেন্ড অ্যাঙ্করে গেলাম, ওখানে আবার 13 জন আসলো, মোট 35 হলো জলদস্যু। ওখান থেকে থার্ড অ্যাঙ্করে গেলাম, যেটা একটা ক্লোজ, যেখান থেকে আমরা মুক্তি পাইলাম। ওটা হচ্ছে 1.5 নটিক্যাল মাইল, জাস্ট কোস্টে। তো ওখানেই আমরা 35 নিয়ে অবস্থান করতেছি। পরে 1 দিন 2 দিন পরে আরও আসে, প্রত্যেক দিন লোক আসে, প্রত্যেক দিন অ্যানিমেশন বাড়তেছে, কাছাকাছি, মানে জলদস্যুর সংখ্যা আসা যাওয়া চলছে, আসা যাওয়া চলছে। তারপরে আপনার ভারী ভারী অস্ত্র সরঞ্জাম আনতেছে, অনেকগুলা অ্যানিমেশন, বুলেট আনতেছে, ট্রাঙ্ক বুলেট। তারপরে আপনার ওয়েল্ডিং করে বসেছে 360 ডিগ্রি আপনার ফায়ার করার, এবং আপস অ্যান্ড ডাউন আপনার হেলিকপ্টারকে ভূপাতিত করতে পারে, ওই ধরনের আপনার অস্ত্র। আর রকেট লঞ্চার, গ্রেনেড সব আনছে। রকেট লঞ্চার নিয়ে আসছে? ইয়েস, রকেট লঞ্চার নিয়ে উঠছে। রকেট লঞ্চারটা নিয়ে উঠছে, মানে প্রথমবার ওঠার সময় রকেট? হ্যাঁ, ওরা ওই জাহাজ থেকে, ইরানি জাহাজ থেকে নিয়ে আসছে। প্রথম 4 জনের মধ্যে একজন রকেট লঞ্চার নিয়ে? জি, রকেট লঞ্চার, মানে AK-47 ছাড়া? AK-47, রকেট লঞ্চার সব, এভরিথিং। আচ্ছা, আপনার রকেট লঞ্চার ওখান থেকে আনছে। ওই যে, তার মানে তারা ওখানে বসে যদি কেউ তাদেরকে হ্যাঁ, ওরা রকেট মাইনে দিবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে, হেলিকপ্টারও তারা রকেট লঞ্চার মেরে দিবে। ওরা বলছে আমরা যে নেভির যে হেলিকপ্টার আছে, ওটা ফেলাই দেওয়া কোনো ব্যাপার না, আমাদের সাথে ওইভাবে সরঞ্জাম আছে। মানে সোমালিয়ার সরকারের পক্ষ থেকে তো আসলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি? না, আমরা সোমালিয়ান নিয়ন্ত্রণ জানি না, ওদের নিয়ন্ত্রণ, ওদের বোধহয় 5টা না 7টা গ্রুপ। যা বললো ওদের থেকে শুনলাম, ওই যে ট্রান্সলেটর যে বললো, দেয়ার ইজ নো গভর্নমেন্ট। কিন্তু আপনারা যেদিন ফাইনালি ওখান থেকে বুঝতে পারলেন যে লাস্ট যেখানে অ্যাঙ্কর করলেন, সেখান থেকে তাদের নেগোশিয়েট চলছে, তো কী বার্তা আপনি দিতেন বাংলাদেশকে, বা আপনার KSMRM-কে, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে? কীভাবে আপনারা তাদের মুক্তিপণের টাকাটার কথা বলতেন, যে কত টাকা লাগবে, কী লাগবে? না, ওগুলো আমাদের সাথে কোনো কোম্পানির সাথে, আমার সাথে, অথবা যে জলদস্যু যে কমান্ডার ছিল, অথবা ট্রান্সলেটর ছিল, নেভার এভার আমাকে কোনো কিছু শেয়ার করতো না। আমরা ভাবির কাছে আসি। আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে দেখা আছে যে ভাবি এবং ভাই দুজনেরই চমৎকার ছবি এখানে আছে, এবং এটি বোধহয় খুব সম্ভব ভাবি তৈরি করেছেন। এটা কি ভাইকে ভুলে থাকবার কারণের জন্য? না, এটা আসলে ওই যে অ্যানিমাল রেস্কিউ করে রবিনহুড নামে, উনি আমাকে গিফট করেছিল। উপরে আমাদের লোগো দেওয়া আছে, রবিনহুড। তার মানে এইটা দেখে কি আপনি যখন ভাই শিপে থাকে, তখন কি ভাইকে ভোলার চেষ্টা করেন, বা তাকে ভাববার চেষ্টা করেন? না, আমার না ইউজড হয়ে গেছে। আচ্ছা। তো যখন প্রথম শুনলেন যে আপনার স্বামী জলদস্যুদের দ্বারা তার জাহাজটি আটক হয়ে গিয়েছে, পাইরেটসদের আটক হয়ে গেছে, এই সংবাদটা কয়দিন পরে আপনি শুনলেন? প্রথম দিনেই শুনেছে, কারণ ও কিন্তু মানে ওই জায়গায় যাওয়ার সময়, মানে সোমালিয়ার এরিয়াটা যখন ক্রস করতেছে, তখন থেকে সে আমার বলতেছে একটু দোয়া করো, আমরা মানে পাইরেটসের দিয়ে যাচ্ছি, কাছে দিয়ে যাচ্ছিলাম। তো আমি ওরা, হ্যাঁ, সোমালির দিকে কাছে যাচ্ছে, ও বারবার এটা আমার বলতেছিল, তুমি এমন করতেছো কেন? কিন্তু এবার সে এটা নিয়ে বেশি ওয়ার্ড ছিল, কেন জানি এমন মনে ছিল, বারবার এটাই বলতেছিল, দোয়া করো, ওদিক দিয়ে আছে, কিছু হবে না, আচ্ছা দোয়া পরে ওদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু কোনো বিপদ হয় নাই। যখন ব্যাক করতেছে, মানে দুবাই যাবে, ওই সময় সে আমার কিন্তু এটা কয়েকদিন ধরেই বলতেছিল, আচ্ছা কিছু হবে না, তুমি এমনি কথা বেশি বলো, এটাই বলতেছিলাম। তারপর যেদিন পাইরেটস অ্যাটাক করবে, সেদিন আমাদের রোজা ছিল, প্রথম রোজা। আমি দুপুরে মনে হয় একটু রেস্ট নেওয়ার জন্য 1:30টার সময় আমি শুয়েছিলাম, আমার ঘুম আসছে, ওই সময় দেখি ওর কল আসছে, হ্যালো বলতে, বলে কি আমাদেরকে অ্যাটাক করতেছে, জাস্ট এটা বললো। আমি সিরিয়াসলি নেই, ও তো সারাক্ষণ এমনটাই করে, ও কিন্তু দুষ্টামি করা নেই। আমি শুরু হয়েছে দুষ্টামি, আমি ফোনটা রেখেছি, ঠিক তার 5-10 মিনিট পরে আবার ফোন করে বলে কি ওরা উঠে গেছে। এটা যখন বলতো আমি সিরিয়াস হয়ে গেছি, আসলে সামথিং রং। এটা তখন আমি চিন্তা করছি কী করবো, আমি আসলে আর জিনিসটা নিতে পারতেছিলাম না। আমি উঠে বসেছি,
সাথে সাথে আমি আমার আব্বাকে কল দিলাম, আমার বোনকে, ছোটো বোনকে। ওরে বলছে রশিদে তো সেই মনে হয় অ্যাটাক করছে, মগবাজার থাকে, এরকম অবস্থা। বলে কি তোমার কে বলছে? আমি ভাই রশিদ ফোন করছে। বলে কি তুমি একটা কাজ করো, তুমি এখানে চলে আসো। ও বুঝতে পারছে আমার মানে মেন্টাল অবস্থাটাও বুঝতে পারছে আমার কথায়। বলে তুমি এখানে চলে আসো। আমি সাথে সাথে আমার মেয়েরে ফোন দিচ্ছি। ও তখন ইন্টার্নি করার জন্য একটা কোম্পানিতে তখন চাকরি, হ্যাঁ ইন্টার্নশিপ করতেছে। তো ওখানে ছিল। ওরে কল দিয়ে বলি কি আম্মু পাপার শিপ তো মনে হয় অ্যাটাক করছে। ও বলে কি বলো? আমি হ্যাঁ। বলে আমি কী করবো? আমি তুমি চলে আসো। ও চলে আসছে। তারপর আমি যখন, ও তো আমার একবারই কল দিচ্ছে। এরপর আমি টেনশন আছি কিন্তু, কারণ এরপর থেকে আমার ওর কল আসতেছিল না, কয়েক ঘন্টা হয়ে গেছে, আমি কলও পাচ্ছিলাম না। আমার মেয়ে যখন আসছে, ও আমার অবস্থা দেখে বলি আম্মু চলো খালা বাসায় চলে যায়। তখন তো আমরা অন্য সিচুয়েশন ছিলাম, আমরা মোবাইলটা লুকিয়ে রাখছিলাম বন্ধ করে, আর তখন আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তখন তো ওদের সাথে ফেস করতে হচ্ছে, তখন আমরা অন্য জগতে ছিলাম ওই সময়। আচ্ছা ওখানে গেলাম, ওখানে যে আব্বা আম্মা ছিল, আমার আব্বা আম্মা রোজার সময় এখানেই থাকে। ওরা আমার মেন্টালি সাপোর্ট দিচ্ছিল, বলে কি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ পরে সে ফোন দিচ্ছে, দেখি কি না ও নর্মাল। বলে কি কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না, আমি হ্যান্ডেল করতে পারবো। আর আমি ওর সম্বন্ধে এটা জানি, ও মেন্টালি অনেক বেশি স্ট্রং আর মানুষকে অনেক বেশি কনভিন্স করতে পারে, এই জিনিসটা আমি জানি। তো আমার তখন এটাও মনে হচ্ছে না, ও এদেরকে অনেক বেশি মানে ও এত বেশি ফ্রেন্ডলি, আমি এটা কনভিন্স করে ফেলতে পারবো। তখন দেখলাম না, ওর যখন নর্মালি আমার সাথে বিহেভ করতেছে, দেন যে আমি একটু রিলিফ হলাম, না তাহলে ঠিক আছে মনে হয়। এরপরে 2-3 দিন টেনশন তো ছিলই।